তারা আমাকে বললো যে এটা চেসিসের সাউন্ড। চেসিসের সাউন্ড মিন্স হচ্ছে এই যে এই জায়গাটাতে আপনার চেসিসের সাথে যে জয়েন্ট আছে, এই যে এই নাটটা, খ্যাত মার্কা প্লাস্টিক, বিশেষ করে যে ইঞ্জিন কাউলের যে ম্যাটেরিয়াল গুলো, যে এগুলো বা এগুলো সাইড থেকে যেগুলো যে নড়াচড়া করে। সো ওভারঅল যদি আমাকে প্রশ্ন করেন যে 80 সেকশনের টায়ার নিয়ে কি আপনি স্যাটিসফাইড? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। রাইট নাও আমার পেছনে হচ্ছে হোন্ডা এক্সব্লেড 160। আর আজকে অনেকদিন পরে রিভিউ করতে আসছি। বাই দ্য ওয়ে, বাইকটা আমার নিজের, মাই ফার্স্ট বাইক, হোন্ডা এক্সব্লেড 160। লম্বা 3 মাসের একটা ব্রেকের পরে আজকে ক্যামেরার সামনে অনেকটা আনইজি লাগতেছে। আর আজকে রিভিউ দেওয়ার কারণটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ডে বাইকটা আমি চালাচ্ছি, আর এই মুহূর্তে 950 কিলোর মতো চলছে। ইচ্ছা ছিল 1000 কিলো পার করে এরপরে আপনাদের সামনে একটা রিভিউ দেওয়ার। তো ভাবলাম সামনে কয়েকদিন পরেই ঈদ, 50 কিলো কোনো ম্যাটার না। এই 950 কিলোতে আমি কি কি ফেস করলাম, আমার কাছে কি কি ভালো লাগলো, কি কি ভালো লাগে নাই, ওভারঅল একটা রিভিউ দিব আপনাদের সামনে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে বাইকের ঊর্ধ্বগতির জন্য 2 লক্ষ টাকা প্লাস মাইনাসে বাইক কেনা আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে তাদের একটু কষ্টসাধ্য হয়ে গেছে। লিটারেলি পালসার সিঙ্গেল ডিস্ক প্রায় 2 লক্ষ টাকা এখন। যে বাইকগুলোর দাম 20,000, 30,000 এবং 35,000 টাকাও কম ছিল, সেগুলো এখন অনেকটা মানে হাই রেঞ্জের প্রাইজে দাঁড়িয়ে গেছে। আর এই মুহূর্তে বাইক কেনাটা অনেক টাফ হয়ে গেছে, রেজিস্ট্রেশন খরচ বেড়ে গেছে। মাঝখানে তো হচ্ছে হাইওয়ের যে রেস্ট্রিকশন গুলো ছিল, যাক আলহামদুলিল্লাহ, ওগুলো তো আপনারা সবকিছুই জানেন। তো পয়েন্টে ফিরে আসি। প্রথমেই বলি এই বাইকটা যে দিকগুলো আমার ভালো লাগে নাই, এই বিষয়গুলো। তো প্রথমে বলতে গেলে, হোন্ডা এক্সপ্লেড নাম শুনলে আপনাদের অনেকেই বলেন যে সামনে 80 সেকশনের টায়ার নিয়ে অনেকেই প্যারা খান, অনেক ঝামেলা হয়। টু বি অনেস্ট, এই বিষয়টা মানে লুকসের দিক থেকে হোক বা কনফিডেন্টের দিক থেকে হোক বা হচ্ছে পারফরমেন্সের দিক থেকে হোক, আমি টায়ারের ব্রেকিং পারফরমেন্সের কথা বলতেছি। সো ওভারঅল যদি আমাকে প্রশ্ন করেন যে 80 সেকশনের টায়ার নিয়ে কি আপনি স্যাটিসফাইড, আমি বলবো একদমই না। বেশ অনেক দিন হয়েছে এই বাইকটা আমার কাছে আছে। আমি বাইকটা কিনেছি মার্চ মাসের 19 তারিখে। প্রায় 1 মাস ধরে এই বাইকটা আমি রাইড করতেছি। এর মধ্যে বেশ কিছু মুহূর্ত গেছে যেখানে আমি এই 80 সেকশনের টায়ারটা নিয়ে ভালো মতো প্যারা খাচ্ছিলাম। যেমন কোথাও যদি বালুর স্তূপ থাকে, আমি হঠাৎ ব্রেক করতে গেলে স্কিড করে। আবার হঠাৎ ডান দিকে যখন আমি হ্যান্ডেলটা ঘোরাই দেই পিলিয়ন সহ, তো তখন মনে হয় যে আমি পড়ে যাব। লাইক আপনার 100 সেকশনের টায়ার যতটুকু গ্রিপ দিতে পারবে, 80 সেকশনের টায়ার কিন্তু ততটুকু দিতে পারবে না। ওয়েল, যখন আমি রাইড করছি তখন কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে কখনোই মনে হয়নি যে এটা হচ্ছে 80 সেকশনের টায়ার। রাইডিং কমফোর্ট ইজ টু গুড, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। কিন্তু ব্রেকিং এর দিক থেকে 80 সেকশন টায়ারটা আমি মোটামুটি 10-এ 8 দিব এই টায়ার সেগমেন্টটাকে। এখন অনেকেই বলবেন, ভাই আপনি চাইলে এবিএস নিতে পারতেন, আপনি কেন সিঙ্গেল ডিস্ক নিলেন? আপনার মতো একটা মানুষ কেন সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট কিনলো? এখন ব্যাপারটা হচ্ছে বাজেট বলে একটা বিষয় আছে ভাই। আমি ট্রাই করছিলাম যে প্লাস মানে 2.5 লক্ষ টাকা প্লাস করে N160টা আমার নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওটা হয়ে উঠলো না। ইনশাল্লাহ যদি অদূর ভবিষ্যতে হয় তাহলে আরো নেওয়া হবে, কেবল তো নেওয়া শুরু হলো আল্লাহ দিলে। তো এবিএস ভার্সনটা যদি নিতাম এক্স ব্লেডের, হয়তোবা আরেকটু আরেকটু বেটার ইয়ে পেতাম। তারপরেও আমি কেনার আগে আমি যে ঘাটাঘাটি করি নাই তা না, এবিএস ভেরিয়েন্টটাও আমি চালাইছি। বাট আমার কাছে ব্রেকিং এর দিক থেকে খুব একটা কম বেশি মনে হয়নি। বাট এবিএস তো এবিএস ভাই, ইমার্জেন্সি ক্ষেত্রে আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে, এই বিষয়ে কোনো ডাউট নাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাইকটার গিয়ার ফেঁসে যাওয়া। গিয়ার ফেঁসে যাওয়া মানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটরে 1, 2, 3, 4, 5, এই গাড়ির 5টা গিয়ার। তো শিফটিং এর মাঝে মাঝে একটা ড্যাশ চলে আসে। তো এটা একটা প্রবলেম। প্রবলেমটা এরকম যে গিয়ার শিফটিং করতেছেন, আপ শিফট বা ডাউন শিফটের ক্ষেত্রে এটা আমি বেশি ফেস করছি অনেক ক্ষেত্রে। তো এটা নিজের ভুলের ক্ষেত্রেও হয়েছে অনেক সময়, যে কুইক শিফট করছি খুব তাড়াতাড়ি, তখন দেখা যাচ্ছে ফেসে গেছে, বা কুইক তাড়াতাড়ি ডাউন শিফট করতে গেছি তখন ফেসে গেছে। যেটা আসলে একটা কমিউটার সেগমেন্টে এই গাড়িগুলোর ক্ষেত্রে করা উচিত না, কারণ এগুলোতে তো আর হচ্ছে অ্যাসিস্ট স্লিপার ক্লাস থাকে না। সো একটা কমিউটার বাইক আমাদের কমিউট করা উচিত, এটা পারফরমেন্সের মতো আসলে আমাদের এক্সপেকটেশন রাখা উচিত না। থার্ড পয়েন্ট অফ ভিউ হচ্ছে মানে নাম্বার 3, যে সমস্যাটা আমার কাছে খুব গুরুতর মনে হয়েছিল, এটা হচ্ছে শোরুম থেকে বাইক কেনার পরে। তো আমি বাইক কিনছি, কেনার পরে নতুন বাইক কেনার পরে ওয়াশ করার প্রয়োজন হয় না। এমনিতেই ন্যাকড়া বা হচ্ছে আপনার অনেকেই আমরা মাইক্রোফাইবার যে কাপড়গুলো রয়েছে এগুলো ব্যবহার করি। সো এটা দিয়ে ঘষা মাজা করলেই কিন্তু বাইক চকচকে হয়ে যায়। তো বাইক যেদিন আমি কিনি ওই দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে কাদামাটিতে একদম বাইকের অবস্থা খারাপ হয়ে গেছিল। সো নর্মাল পানি দিয়ে ওয়াশ করছি। তো ওয়াশ করার পরের দিন আমি লক্ষ্য করলাম বাইকে যখন পিলিয়ন উঠে, বা আমি যখন বাইকটা স্ট্যান্ড থেকে স্ট্যান্ড উঠাইনি বা নিজে বসি বাইকে, ক্যাচ ক্যাচ টাইপের একটা শব্দ হয়।
মানে নাট টাইট দিয়ে ঢিল হয়ে গেলে বা যেরকম একটা সাউন্ড আসে ঠিক ওই ধরনের। সো আমি হোন্ডা শোরুমে গেলাম, তারা আমাকে বললো যে এটা চেসিসের সাউন্ড। চেসিসের সাউন্ড মিন্স হচ্ছে এই যে এই জায়গায়, এই জায়গাটাতে আপনার চেসিসের সাথে যে জয়েন্ট আছে, এই যে এই নাটটা, এগুলোতে একটা আপনার প্লাস্টিকের ওয়াশার বলেন বা রাবারের চাকতি বলেন, যেটাই বলেন, সো এইরকম একটা ম্যাটেরিয়াল থাকে যেটা মিসিং ছিল। এখন আমার কথা হচ্ছে যে ওয়েল, বাইক বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হলো, আলাদা আলাদা পার্টস আসার পরে ম্যানুফ্যাকচারিং হলো, এখন এরপরে শোরুমে আসলো, একটা পাবলিক বাইক কিনতে আসছে, সে যদি কোনো কিছু সম্পর্কে তার জ্ঞান নাই, মেনে নিলাম। সো কর্তৃপক্ষের কি এটুকু ছিল না যে সবকিছু দেখে শুনে বুঝে একটা বাইকটা হ্যান্ড ওভার করা? অবশ্যই ছিল। ইভেন আমি এই পার্টসটা পেতে আমাকে 3 দিন অপেক্ষা করতে হয়েছে। মানে হন্ডা শোরুমের পার্টসের দায়িত্বে যিনি ছিলেন তিনি ছুটিতে গেছিলেন এবং ওখানকার চাবিটাও নিয়ে গেছেন। যাই হোক, আমি নামটাম প্রকাশ করব না। সো এটা বলার একটাই কারণ যে শুধু হোন্ডা না, আপনারা যারা শোরুমে জব করতেছেন আপনাদের হাতে অনেক বড় একটা দায়িত্ব আছে। আপনারা একটু সিনসিয়ার হন, কারণ অনেকে দূর দূরান্ত থেকে বাইকটা সার্ভিস করাতে আসে, 1 দিন 2 দিন 3 দিন ছোট্ট একটা পার্টসের জন্য দেখা যাচ্ছে যে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সো এই বিষয়গুলো আপনারা একটু দায়িত্ব নিয়ে একটু পালন করবেন ইনশাল্লাহ, আশা করব। সো ওই রাবারের চাকতিটা দেওয়ার পরে এই সাউন্ডটা চলে যায়। এরপরে আর কোনো প্রবলেম আমি ফেস করি নাই এই বাইক থেকে। আমার কাছে ব্রেকিং পিরিয়ডে যতটুকু পাওয়ার দিয়ে আমি রাইড করেছি, আরপিএম 3000 থেকে 4000-এর মধ্যে রাখছি, অ্যারাউন্ড 50 স্পিডে রাউন্ড করছি। বাট এই 950 কিলো চালানোর পর এখন আমার কাছে মনে হচ্ছে ইঞ্জিনটা আস্তে আস্তে ফ্রি হচ্ছে, সাসপেনশনটা আস্তে আস্তে ফ্রি হচ্ছে। আমি ভাই বাদারদের প্লিয়ন নিয়ে মোটামুটি 150-200 কিলো ট্যুর করেছি, বিধায় তাড়াতাড়ি 950 কিলো আমার হয়েছে, যদিও আরো কুইক আমি করতে পারতাম। সব মিলে আমার কাছে বাইকের যে পারফরমেন্স বা মাইলেজ, বাই দ্য ওয়ে মাইলেজ আমি ব্রেক ইন পিরিয়ডে মাইলেজ পাচ্ছি 50-49 এরকম, যেটা আলহামদুলিল্লাহ টু গুড একটা 160 সিসি ইঞ্জিন থেকে। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি বাইক কেনার তৃতীয় কি চতুর্থ দিন এক সাইডে কাত হয়ে গেছিলাম, আমার বাসায় কাজ চলতেছিল। সো ইটের দেওয়ালের সাথে আমি কাত হয়ে যাই এবং এখানে একটা ক্র্যাশ পড়ে। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে হন্ডার এই প্লাস্টিক কোয়ালিটি নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলেন, খ্যাত মার্কা প্লাস্টিক, বিশেষ করে যে ইঞ্জিন কাউলের যে ম্যাটেরিয়াল গুলো, যে এগুলো বা এগুলো সাইড থেকে যেগুলো যে নড়াচড়া করে, লিটারেলি আমার কাছে মনে হয় যে ফেরিওয়ালা যে প্লাস্টিক গুলো ব্যবহার মানে বিক্রি করে, প্লাস্টিকের গামলা, মগ, বালতি, ফেরিওয়ালা, রাস্তায় স্ট্রিট ফেরিওয়ালা যেগুলো হচ্ছে সেল করে, আমার কাছে অনেকটা চোখের দেখায় বা বাড়ি টাড়ি দিলে এরকমই লাগতো। বাট এই আঘাতটা পাওয়ার পরে বিশ্বাস করেন আমার ধারণা একদম পাল্টে গেছে। নিজের বাইক জন্য এটা বলতেছি না, বাট প্লাস্টিকের মান আরেকটু ভালো হতে পারতো। যেটা দিচ্ছে এটা খারাপ না, ইফ ইউ কম্পেয়ার উইথ এফজেড এস ভি2 আর ভি3। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই না, হন্ডা এক্স ব্লেড আপনারা যারা কিনতে চাচ্ছেন, একটু বলে রাখি ভাই, হ্যান্ডেল বারটা একটু ভালোভাবে যত্ন সহকারে গুরুত্ব সহকারে দেখবেন। সো আমার বাইকটা যখন আমি কিনতে যাই তখন হ্যান্ডেলটা এক সাইড একটু বাঁকা হয়েছিল, এটা অবশ্য কেনার পরে তারা ঠিক করে দিবে। বাট আপনি যদি কোনো কিছু গায়ে না লাগান, তারা সম্পূর্ণ মানে সার্ভিস বলেন বা হচ্ছে ফুল একটা বাইক আপনাকে ঠিকঠাক করে দেওয়া, যেটা সোজা বাংলায় বলে, এটা করতে যাবে না। তো আপনি যদি বলেন সো ওই কাজগুলো আপনাকে করে দেবে, একটু সিনসিয়ার হইতে হবে। তো আমার খুব কাছের বন্ধু মুজাব্বির, মুজাব্বিরকে আপনারা দেখছেন। সো মুজাব্বির বাইকে ওঠার পরে হচ্ছে বলছে, মামা তোর হ্যান্ডেলটা মানে বাইকের হ্যান্ডেলটা একটু মানে উঁচা নিচা হয়ে আছে। তো এরপরে শোরুম ম্যানেজারকে বললাম, ভাইয়া বললো যে অন্য একটা বাইক থেকে এটা খুলে দেই। তো ভাইয়াকে আমি বললাম যে ভাই এটা যদি অ্যাডজাস্টেবল পসিবল হয় তাহলে খোলার দরকার নাই, এটাই রাখেন, ঠিকঠাক করে দিয়েন। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাই রাখা হয়েছে এবং ঠিকঠাক করে এটা ওকে, যেহেতু ঠিক আছে, সো অন্য বাইক থেকে আর খোলার প্রয়োজন মনে করি নাই। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে হেডলাইটের আলো। হেডলাইটের আলোটা আসলে আমার কাছে সন্তুষ্ট মনে হয় নাই, কারণ হাইওয়েতে যখন আমি গেছি, লাইক অপোজিশন থেকে যে লাইট গুলো আসে, তখন আমার বাইকের লাইট আমি খুঁজে পাই না। ওয়েল সিটি রাইডের জন্য এবং আহ, অভ্যন্তরীণ যে রোডগুলো আছে এগুলোতে চলার জন্য এনাফ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট হাইওয়েতে গেলে, এখন এটা আমার ব্যক্তিগত অভিমত, অনেকের কাছে মনে হয় যে ফগ লাইটের দরকার নাই আসলে, যদিও আমি এখনো ফগ লাইট ইনস্টল করি নাই, বাট ইনশাল্লাহ করার ইচ্ছা আছে। ভালো দেখে শুনে একটা ইনস্টল করবো ইনশাল্লাহ। কিন্তু আমার কাছে আলোর কমতি মনে হয়েছে। আরেকটা বিষয়, অনেকেই বলে যে হেডলাইট যেহেতু এএসও সিস্টেম রয়েছে, তো এটা যদি বন্ধ করি তাহলে বাল্ব কেটে যাবে কিনা। ডেফিনেটলি বাল্ব কাটবে। এখন এটা এই কথা আমি বলতেছি, এরপরে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই কথা আপনি বলতেছেন লাইট কেটে যাবে। আসলে আমি 5 জনের মধ্যে 3 জনকেই এরকম প্রবলেম ফেস করতে দেখছি ভাই, যে যারা হেডলাইটের অন অফ সুইচ লাগাইছে এবং তাদেরটা কাটছে।
কারো হয়তো কাটে নাই, এটা হচ্ছে লাকের উপর দিয়ে গেছে, বাট স্টক একটা জিনিস, এটা আমার মতে অফ না করাই ভালো। ভাই ব্রাদার্স, ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, কারণ একটা বাইক 950 কিলো চালিয়ে যতটুকু আমি ফেস করছি ততটুকুই বলার চেষ্টা করছি, বাট আই থিঙ্ক আরো কিছু আমার বলা উচিত ছিল, যেটা আমি অনুভব করতেছি বাট মনে আসতেছে না। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট জানাই দিব। আর ব্যাপারটা হচ্ছে, ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে কমপ্লিট করি, এরপরে টোটাল আপনাদেরকে আরো একটা রিভিউ দিব। আর এই বাইকটার সাথে জার্নি আমার অনেক দিন হবে, যেহেতু রিসেন্ট কিনেছি, অনেকদিন এই বাইকটা আমার কাছে থাকবে। সো এটা নিয়ে থিসিস বলেন বা একটা ডিসকাশন আপনাদের সাথে হতে থাকবে। প্লাস সেকেন্ডারি বাইক হিসেবে আল্লাহ যদি তৌফিক দেয়, বাইক নেওয়ার ইচ্ছা আছে, আর এই চ্যানেলটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। আর হয়তো বা ঈদের আগে কোনো ব্লগ আর আসবে না বা রিভিউ আসবে না। সো ঈদের পর থেকে আমি ইউটিউবে একদম ফুল টাইম ব্যাক করবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাডভান্স ঈদ মোবারক।